ডিম থেকে কেবলমাত্র একটা বাচ্চা বের হয়েছে। এই বাচ্চাটা নিয়ে গেছে, যে বলছে যে আমি আপনাকে পরীক্ষা করতে আসছি, আমার হাতের মুঠে একটা কেবলমাত্র ডিম থেকে একটা বাচ্চা বের হয়েছে, বাচ্চাটা তাজা না মরা আপনার বলতে হবে। তখন উনি জ্ঞানী লোকটা দেখছে আমি যদি তাজা বলি তাহলে ও চাপ দিয়ে মেরে ফেলবে, ও আমাকে মরা বাচ্চাটা দেখাবে। আর যদি আমি মরা বাচ্চা বলি তাহলে ও আমাকে তাজা বাচ্চাটা দেখাবে। তাহলে আমি এতদিন মানুষকে যত কথা বলেছি সব কথাই ভুল প্রমাণিত হবে। তাহলে উত্তরটা হচ্ছে পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর মাতা শান্তি দেবীর মন্দিরের সামনে এতক্ষণ সুন্দর আলোচনা শুনছিলাম, একেবারে মন্ত্রের মতন উচ্চারিত হচ্ছিল। আসলে অনেক আলোচনা শুনলে পরে বিগড়ে যেতে হয়। যে কয়জন আলোচকের আলোচনা শুনেছি এই পর্যন্তই অনেক পেয়েছি। এরপরে শুনলে আগে যে আলোচনাগুলো শুনেছি পরের আলোচনাগুলো হয়তো ভুলে যাব। কিন্তু আমার চিন্তা ভাবনা এটা যে এর পরবর্তীতে যে সময় আপনারা আলোচনা নিয়ে আসবেন, আমি এখানে শ্রী হরসিত সরকার মহোদয়ের বক্তব্য শুনেছি, প্রফেসর উত্তম বিশ্বাসের বক্তব্য শুনেছি, শৈলেন্দার বক্তব্য শুনেছি। এনারা এত জানে, এনাদের যদি একদিনও সময় দেওয়া হয় তাহলে এনারা একদিন একটা আসর রাখতে পারে। এনারা এত জানে, একেবারে মন্ত্রের মতন খুব সুন্দর করে শুনছিলাম। উপস্থিত এই সবার শ্রদ্ধাভাজন সভাপতি, মান্যবর প্রধান অতিথি এবং বিদগ্ধ আলোচকবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, সামনে উপবিষ্ট আমার ঠাকুরের ভক্তবৃন্দ, সকলের শ্রীচরণে প্রণতি জানাচ্ছি। আসলে যে সময় অনুষ্ঠান শুরু হওয়ার কথা আমি তারপরে এসেছি। আমি হরিচাঁদ গুরুচাঁদ উচ্চ বিদ্যালয়ের প্রতিনিধি হিসাবে এখানে এসেছি। আপনাদের ঠাকুরের প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানটা বাংলাদেশে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের নামে প্রথম প্রতিষ্ঠান। চান্দার বিলের একেবারে জনাকীর্ণ বিলের ভিতরে এই প্রতিষ্ঠানটা চক্কুলে গ্রামে প্রতিষ্ঠিত এবং এখনও এই বছর একটা রাস্তা হচ্ছে, সেই রাস্তাটা হয়তো আরও 3-4 মাস সময় লাগবে। এর আগে পায়ে হাঁটা এবং নৌকোই একমাত্র অবলম্বন ছিল। আপনারা হয়তো বরমপাল্টা, শানপুকুরের চক্কুরিলে, বড়খোলা, পাথরগ্রাম, বড়ইবিটা, রাধানগর এই সমস্ত জায়গায় গিয়ে থাকবে। এই জায়গাতেই আপনাদের প্রতিষ্ঠানটা অবস্থিত। তো ওই জায়গাতে কেন হলো প্রতিষ্ঠানটা? হরিচাঁদ ঠাকুর বলেছে, নিচে হয়ে করিব আমি নিচের উদ্ধার, অতি নিচে না নামিলে কিসে অবতার। ওই জায়গাটাই ফাঁকা ছিল, কেননা একটা স্কুল হতে হলে একটা স্কুল থেকে আর একটা স্কুলের 3 কিলোমিটার দূরত্ব লাগে। কিন্তু এক পাশ দিয়ে 3 কিলোমিটার দূরত্ব হলে হয় না, উত্তর পাশ থেকে 3 কিলোমিটার দূরত্ব, পশ্চিম পাশ থেকে, পূর্ব পাশ থেকে, দক্ষিণ পাশ থেকে, এই দূরত্বটা আমরা ওই জায়গাতেই পেয়েছি এবং ওই জায়গাটাই নিচু ভূমি। হরিচাঁদ ঠাকুরের প্রতিষ্ঠানটা ওই জায়গাতে হয়েছে। আমাদের শৈলেন্দা ওখানে গিয়েছেন, দাদাও গেছেন, আমার ছোটো ভাই এখানে আশিস আছে, সে তো স্কুলের সাথে সবসময় লেগে থাকে। তো আমার যে জিনিসটা আজকে আমরা সুন্দর আলোচনা শুনছি, ভক্তবৃন্দরা একেবারে মনোপ্রাণে একটা প্রাণবন্ত অনুষ্ঠান, যে কোনো বিশৃঙ্খলা নাই, সবাই শুনছে। কিন্তু আরও একটু ভালো লাগতো যে দেশ যদি জয় করতে হয়, জাতি যদি জয় করতে হয়, আমাদের যুবকদের ধরে রাখতে হবে। যদি এই গ্রামে আমি শুনলাম একজন ডিসি সাহেব আছে, এডিসি আছে, তো তাহলে অনেক শিক্ষিত ছেলেপেলে আছে, তার পরম্পরায় আরও কিছু ছেলে যারা কলেজে পড়ে, স্কুলে পড়ে, তারাও যদি থাকতো। কারণ যৌবন যার, যুদ্ধে যাওয়ার সময় তার। আমরা এখন শুনবো, আপনারা 20 জনের বক্তৃতা শুনবেন, কোনটা ভালো কোনটা মন্দ বিচার করতে 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 যখন বিকেলে বাড়ি যাবেন, ক্লান্ত হয়ে যাবেন, ঘুমায় পড়বেন, আর আপনার ছেলে পেলে নাতিপুতিকে বলার আর সময় থাকবে না। কিন্তু যদি এখানে একজন যুবক ছেলে থাকতো, তার কাঁধে এই যে বক্তাগুলো আসছে, এক একজন যদি সেমিনার করে, এক একজনকে এক একদিনে 50,000 টাকা দিতে হবে। আপনাদের ফ্রি সেমিনার দিচ্ছে। তো এই যে বক্তাগুলো আসছে, এনাদের কথা যদি তারা শুনতো, একটা ছেলের একটা সময় যদি টার্নিং পয়েন্ট হতো যে আমি হরসিত সরকারের মতন একজন বক্তা হব, আমি শৈলেন্দ্রনাথ সরকারের মতন একজন বক্তা হব, তাহলে টার্নিং পয়েন্ট এটা, আমি এটা হয়েই ছাড়ব। ওদের ভিতর থেকে যদি এইটা প্রস্ফুটিত হতো, তাহলে আমরা বেশি উপকৃত হতাম, এই সমাজ বেশি উপকৃত হতো। আমি এই কর্তৃপক্ষকে জানাবো, যে জায়গাতে এই অনুষ্ঠান আমাদের হোক, আমাদের সন্তানেরা, যুবক সম্প্রদায় যেন সেখানে থাকে। আমি স্কুলে যেহেতু শিক্ষকতা করি, সেই শিক্ষকতা করতে গিয়ে আমি দেখেছি যে কিভাবে ছেলেমেয়েরা ঝরে পড়ে। আমি কয়েকটা ভাগে ভাগ করেছি।
যে আমার এবছর 23 জন ছেলেমেয়ে এসএসসি পরীক্ষা দেবে। তা আমাদের যখন 6-এ ভর্তি হয় তখন 53 জন বা 54 জন ছেলেমেয়ে ভর্তি হয়েছিল, সেখান থেকে ঝরে পড়তে পড়তে 23 জনে আসছে। তো তার ভিতরে প্রথম যে ফার্স্ট বয় ছিল সে ইন্ডিয়া চলে গেছে, সে সেখানে গিয়ে একটা স্কুলের ফার্স্ট বয় বারাসাত। পরবর্তীতে আমার 6টা মেয়ে ছিল, সেই মেয়ে 6টার বিবাহ হয়ে গেছে এই 1 বছরের ভিতরে। যে 7 নম্বর যে মেয়েটা ছিল, যেদিনকে আমি টেস্ট পরীক্ষার রেজাল্ট দিই ওই দিনকে সে ফার্স্ট হয়েছে টেস্ট পরীক্ষা, ওই দিনকেই তার বিয়ে হয়েছে। তো আমার বাড়িতে আমি 20টি আম গাছ লাগাইছি, গোপালগঞ্জ থেকে আম গাছ কিনে এনেছি। তো ওই যার কাছ থেকে কিনে এনেছি বলছে, ভাই 2 বছর পর্যন্ত আমের যখন গুটি আসবে তখন ভেঙে দিয়ে। তা আমি সব গাছের গুটি ভেঙে দিয়েছি, কিন্তু একটা গাছের গুটি আমি ভাঙিনি, দেখি এই গাছটা কী হয়। তো ওই গাছটা গুটি আসছে, পরবর্তীতে 4টে আম রয়েছে। তাই ওই 4টে আম অনেক বড় বড় হয়েছে ওই বছর, কিন্তু এখন পর্যন্ত আমার সব গাছে আম হয়, অনেক গাছগুলো বড় হয়েছে, কিন্তু ওই গাছটা আর বড় হয় না। কেননা ওই গাছটাকে নাবালক অবস্থায় ওই তাকে গর্ভধারণ করানো হয়েছে। আমার একটা নাবালক সন্তানের যদি বিবাহ হয়, সে যদি গর্ভধারণ করে, সে সমাজকে কিছু দিতে পারবে না, তার সন্তানকে কিছু দিতে পারবে না। সে সমাজ আজকে সেই যে ফার্স্ট মেয়েটা, সেই মেয়েটা আজকে আমার দেরি হয়েছে এই কারণে আমাদের আজকে বিদায় অনুষ্ঠান ছিল ছাত্রছাত্রীদের, তার বিয়ে হয়েছে বেন্নাবাড়ি। তাকে আমরা খবর দিচ্ছি যে সেজন্য এই অনুষ্ঠানটা আসে। সেই মেয়েটা বাড়ি বসে কান্নাকাটি করছে, কিন্তু তার যে কোনো পারিবারিক সিস্টেমে সে আজকে অনুষ্ঠানটা আসতে পারে না, তার বন্ধুবান্ধবদের সে মিস করছে। তাহলে সে সমাজে আমরা কি পাবো? আপনাদের কাছে আমাদের করজোড়ে অনুরোধ যে একটা প্রাপ্ত বয়স্ক মেয়ে তাকে বিবাহ দেবেন। মায়ের সমকক্ষ, মায়ের দুধের সমকক্ষ পৃথিবীতে কিছু নাই, এবং মায়ের থেকে বড় শিক্ষকও পৃথিবীতে দ্বিতীয়জন নাই। তো এইভাবে আমাদের ঝরে পড়ে। আর একটা ঝরে পড়ে মেধাবী। যেমন একটা ছেলে A+ পেয়েছে, মানে GPA 5 পেয়েছে, ধরবেন যে 5-এ বৃত্তি পেয়েছে, 8-এ বৃত্তি পেয়েছে, মাধ্যমিকে যে GPA 5 পেয়েছে, কিন্তু দেখবেন যখন সে উচ্চ মাধ্যমিক গেছে তখন সে বিভিন্ন এমন কিছু সঙ্গ নিচ্ছে, সেখানে গিয়ে সে ঝরে পড়েছে। এটা হচ্ছে আমাদের মেধাবী ঝরে পড়া। এরকম আমাদের অনেক সন্তান আছে মেধাবী হয়ে তারা ঝরে পড়ে। আর এক ধরনের সন্তান আছে যারা ঠিক মতন কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারে না। এখানে যে বিদগ্ধ আলোচকবৃন্দ আছে এরা যেহেতু মতুয়া সম্প্রদায়ের, মতুয়া পরিবারের সন্তান, তো মতুয়া পরিবারের সন্তান মানে আজ থেকে 1-2 যুগ আগে আমাদের পরিবারে কোনো লেখাপড়া ছিল না, তাহলে আমাদের বাপ দাদারা প্রায় অশিক্ষিত ছিল। তাহলে সেই পরিবার থেকে মতুয়া পরিবারের সন্তান এরা লেখাপড়া শিখে আসছে, এরা কিন্তু কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারে নাই। এর অর্থ হচ্ছে সমাজ থেকে ওরা সেই সাপোর্টটা পায় না। গুরুচাঁদ ঠাকুর কিন্তু বলে গেছে যে আমাদের পাশের ঘরে যে সন্তানটা আছে তাকে সহযোগিতা করতে হবে, কিন্তু আমাদের এখানে যারা বিদগ্ধ আলোচক, বিদগ্ধ প্রফেসর বা যারা ইঞ্জিনিয়ার, আমাদের ডাক্তার, যারা ম্যাজিস্ট্রেট, যারা ADC, তারা কিন্তু সমাজ থেকে সেই সাপোর্টটা পায় নাই, যার কারণে সে যত উচ্চে তার যাওয়ার কথা ছিল সেই উচ্চটায় সে যেতে পারেনি। আমাদের সেই জায়গাতেও আমাদের একটু কথা বলতে হবে যে যেন তারা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারে। আমাদের সেরকম জ্ঞানী ছেলে দরকার। যে কীরকম জ্ঞানী ছেলে? যে গুরুচাঁদ ঠাকুরকে জিজ্ঞাসা করছে ভক্তরা, বাবা একজন ভক্ত আসে তোমার কাছে যখন কান্নাকাটি করে, তুমি তার কথা বলার আগে তুমি বলে যাও তার এই সমস্যা নিয়ে এসছে, তুমি কি অলৌকিক কিছু জানো? বলে, না বাবা আমি তো অলৌকিক কিছু জানি না, আমি আমার জ্ঞান থেকে বুঝি, ওর চেহারা দেখে বুঝি যে ওর এই সমস্যা আছে। তো সেরকম একজন জ্ঞানী লোকের কাছে গ্রামের মানুষ সব আসে, তার বিপদ আপদ, তার পারিবারিক সমস্যা নিয়ে আসে। আসার পরে জিজ্ঞাসা করে, ঠাকুর আমি এখান থেকে কিভাবে মুক্তি পাবো, বা বাবু আমি এখান থেকে কিভাবে মুক্তি পাবো। সে কিছু পরামর্শ দেয়, সেখান থেকে সে মুক্তি পায়। কিন্তু ওই গ্রামের একজন চালাক মানুষ, সে দেখছে যে এই লোকটা যা বলে দেয় সেই কাজটাই যদি সে পরিবারে করে তাতেই তার মুক্তি হয়, দেখে আমি ওই লোকটাকে পরীক্ষা করি। তখন ওই লোকটাকে পরীক্ষা করতে গেছে, ডিম থেকে কেবলমাত্র একটা বাচ্চা বের হয়েছে। এই বাচ্চাটা নিয়ে গেছে, যে বলছে যে আমি আপনাকে পরীক্ষা করতে আসছি, আমার হাতের মুঠে একটা কেবলমাত্র ডিম থেকে একটা বাচ্চা বের হয়েছে, বাচ্চাটা তাজা না মরা আপনার বলতে হবে। তখন উনি জ্ঞানী লোকটা দেখছে যদি আমি তাজা বলি তাহলে ও চাপ দিয়ে মেরে ফেলবে, ও আমাকে মরা বাচ্চাটা দেখাবে, আর যদি আমি মরা বাচ্চা বলি তাহলে ও আমাকে তাজা বাচ্চাটা দেখাবে। তাহলে আমি এতদিন মানুষকে যত কথা বলেছি সব কথাই ভুল প্রমাণিত হবে। তাহলে উত্তরটা হচ্ছে যে ও তাকে বললো এটা তোমার নিজের ইচ্ছা, তুমি বাচ্চাটাকে, তোমার হাতে বাচ্চাটা আছে, বাচ্চাটাকে তুমি বাঁচাতেই পারো, বাচ্চাটাকে তুমি মারতেও পারো।
ইভেন আমাদের প্রত্যেকটা মানুষের আমার জীবনটা আমার কাছে, আমার এই জীবনটাকে আমি বাঁচাইতে পারি, আমি আমার জীবনটাকে মারতে পারি, আমাদের সকলেরই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেবে। সেক্ষেত্রে আমাদের কাজটাকে আমাদের, যেমন একজন নাবালিক, এখানে যে কজন আমার মায়েরা বসে আছে মন্ত্রের মতন কথা শুনছে, এখানে হয়তো 99% মাকে জিজ্ঞাসা করবেন তার নাবালিক অবস্থায় বিবাহ হয়েছে। তাহলে একজন নাবালিকা যদি সে গর্ভধারণ করে, সে সন্তান প্রসব করে, সন্তানকে অনেক কম দিতে পারে। সেক্ষেত্রে আমরা চাইব যে একটা পরিপুষ্ট মা সমাজে আসুক, সেই পরিপুষ্ট মা একটা সুসন্তান জন্ম দিক, যে সন্তানটা গুরুচাঁদের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমাদের সমাজকে কিছু বিলিয়ে দিক, যা আমরা চাই। তো আমরা যে এই যে নমসূত্র আমাদের গুরুচাঁদ ঠাকুর চণ্ডাল থেকে আমাদের নমসূত্র করে গেছে, আমাদের নমসূত্রদের দেখেন কত চিন্তা ভাবনা, আমাদের কত দুর্বলতা। দেখবেন যে আমাদের কোনো এক বক্তা, আমার মনে নেই, এক বক্তা বলে গেছে যে ব্রাহ্মণরা 100 বছর চিন্তা করে, আমরা একদিনে চিন্তা করি, আমাদের শ্রী হরসিদ্ধ সরকার মহোদয় বলে গেছেন। তো আমি এই কথাটা কোট করছি যে উনি এই কথাটা রাইট কথা বলেছেন যে ব্রাহ্মণরা 100 দিনের চিন্তা করে। আমি যখন টিভি চলে আমি দেখি যে এই টিভিটার কে প্রযোজক ছিল, কে পরিচালক ছিল, আমি এগুলো দেখি, তার ভিতরে আমার নমসূত্রে কয়জন আছে এটা আমি মেজারমেন্ট করি, ইন্ডিয়া থেকে আমাদের কম। তো আমরা এই যে 100 বছরের চিন্তা, এটা আমরা করতে পারি না। 100 বছরের চিন্তা যদি করতে না পারি তাহলে আমাদের মন দুর্বল থাকে। একটা লোক প্রতিদিন কাজ করে, এসে বাড়িতে এসে খায়, আর সে গান গাইতে গাইতে ঘুমায় পড়ে। তো প্রতিদিন ওখান থেকে একজন শিল্পপতি হেঁটে যায়, সে প্রতিদিন যায়, সকালবেলায় সে শোনে যে গান গাচ্ছে, বিকেলবেলাও সে শোনে যে সে গান করতেছে। তো একদিন সে ঢুকছে, বলছে তুমি এত সুখী মানুষ, আমি যে সময় রাত্রে বাড়ি ফিরি সে সময় তুমি গান করতেছো, আমি ভোরবেলা যে সময় বেরোয় সে সময় তুমি গান করতেছো, তুমি এত সুখ পাও কীভাবে? আমরা তো কোনো সময় সুখের চিন্তাও করতে পারি না। তো সে বলছে দেখেন আমি 10টার সময় বাড়ি থেকে বেরোয় পরিশ্রম করে 1 মোহর অর্জন করি, আমি 1 মোহর দিয়ে আমার একদিনের যা রোজগার আমি করে নিয়ে এসি, খাওয়া দাওয়া করি, আবার ঘুমাই পড়ি গান গাইতে গেতে, সকালবেলা আবার যে 1 মোহর আমার খরচ হয়ে যায়। তো বলছে তোমাকে যদি আমি 100 মোহর দিই তুমি নেবে? তো বলছে অবশ্যই, আমি তো 1 মোহরের বেশি কোনোদিনও কাছে দেখিনি, আমি 100 মোহর পেলে তো আমি খুব খুশি, আমি বড়লোক হয়ে যাব। তো যখন ও নাকি 100 মোহর দিছে, তখন ওই 100 মোহর এখন কোথায় রাখবে? তার ভাঙা ঘর, সে মাটি কুচিয়ে রাখবে না, তার খাটের নিচে রাখবে না, কোলাতে রাখবে, কোন জায়গাতে রাখবে সে চিন্তা করতে পারতেছে না। আবার সে বাইরেও বেরোতে পারতেছে না, সে 100 মোহর কোথায় রেখে সে বাজার করতে যাবে? তো তার সে সে যে প্রতিদিনই কাজ করে, সে কাজও বন্ধ, তার খাওয়া বন্ধ, 100 মোহর রেখে সে কোথাও যেতে পারে না। তো একদিন 2 দিন পরে সে না খেয়ে রয়েছে, 2 দিন পরে রাস্তার পাশে দাঁড়ায় রয়েছে। সন্ধ্যার সময় লোকটা কখন যায়, বলছে আপনার 100 মোহর আমি নেব না, আমার ঘুম খাওয়া সব বন্ধ করে দিছে। তো আমাদের মনকে শক্তিশালী করতে হবে। আমার কাছে যদি কোটি টাকা আসে, আমাদের উচ্চাকাঙ্ক্ষা থাকতে হবে, আমার ছেলেকে আমি BCS ক্যাডার তৈরি করব। আজকে যদি আশিস এখানে তৈরি না হতো, আজকে যদি বিপুল মল্লিক এখানে তৈরি না হতো, আজকে যদি প্রজ্ঞাবান ব্যক্তি তৈরি না হতো, তাহলে আমাদের সমাজকে এভাবে বিলিয়ে দিতে পারতো না। যতক্ষণ আপনি মিলিয়ে দিতে না পারবেন ততক্ষণ আপনি বিলিয়ে দিতে পারবেন না। স্যার আমাকে অঙ্ক মিলিয়ে দেয়, আমি শিখি, আমি 1000 জনকে আমি শিখিয়ে দিই। এই জন্যই বলা হয় যে আপনি যদি মিলিয়ে দিতে না পারেন তাহলে আমি বিলিয়ে দিতে পারবো না। আমাদের মিলিয়ে দিতে হবে, সমাজকে আমাদের সহযোগিতা করতে হবে। গুরুচাঁদ ঠাকুরের নাতি ভগবতী ঠাকুর, পিয়ের ঠাকুর যে সময় ব্যারিস্টারি করতে লন্ডনে গিয়েছিল, আপামর জনগণ কিন্তু আমাদের পূর্বপুরুষরা তাকে কিন্তু অনুদান দিয়ে ব্যারিস্টারি করতে পাঠিয়েছিল। তার পরবর্তীতে এখন পর্যন্ত আমার জানা মতে আমাদের নমশূদ্র সমাজের একজনও ব্যারিস্টার হয়নি। তাহলে আমাদের দুর্বলতা আছে, অনেক শিক্ষিত সমাজ আমাদের আছে, কিন্তু আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে গুরুচাঁদ ঠাকুরের যে আদর্শ সেই লক্ষ্যে আমরা এখনও পৌঁছতে পারিনি। আমি সকলের কাছে উদাত্ত আহ্বান জানাবো, শিক্ষিত ছেলে আমাদের সমাজে দরকার নেই, আমাদের সুশিক্ষিত ছেলে আমাদের সমাজে দরকার। এই আশাবাদ ব্যক্ত করে আমি আপনাদের মূল্যবান সময় নষ্ট করেছি। আপনাদের প্রতিষ্ঠান হরিচাঁদ গুরুচাঁদ উচ্চ বিদ্যালয়ে সকলে আসবেন। আগামী 13ই এপ্রিল শ্রী শ্রী হরিচাঁদ গুরুচাঁদ উচ্চ বিদ্যালয়ের 7ম প্রতিষ্ঠাবার্ষিকী আমি নিমন্ত্রণে রেখে আমি আপনাদের সামনে আমার কথা রাখছি। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ।